আসসালামু আলাইকুম দর্শক। আমি সবসময় চেষ্টা করি বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করবার। এবং আমি চেষ্টা করি পত্র-পত্রিকায় যেই লেখাগুলা ছেপেছে কিংবা ইতিহাস থেকে কিছু বিষয় টেনে নিয়ে আমি কিন্তু সেই রেফারেন্সে চেষ্টা করি আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপটটা তুলে ধরবার জন্য। এবং এই জার্নিতে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে কমেন্ট করছেন, অনেকে পুরো ভিডিও না দেখে কমেন্ট করছেন, না বুঝে কমেন্ট করছেন। এবং তাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা, দয়া করে আপনারা আগে ভিডিওটি দেখবেন, তারপর সেই টপিকটিতে যদি আপনারা কমেন্ট করেন, সবথেকে বেশি খুশি হব। এবং চেষ্টা করবেন একটি ব্যালেন্সিং জায়গা থেকে আপনার মতামতটি, আপনার গুরুত্বপূর্ণ মতামতটি তুলে ধরবার জন্য। এবং আমিও আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় থাকব। এখন আসি আমার দিকটায়। আমি যেহেতু সাংবাদিকতা করছি এবং সাংবাদিকতার সাথে, সাথে আমি চেষ্টা করছি যে এই বর্তমানে গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে কি ঘটছে এবং বাংলাদেশ কোন দিকে টার্ন নিচ্ছে পলিটিক্যালি, সেই বিষয়গুলো আপনাদের সামনে কিছুটা তুলে ধরবার। যেমন দেখুন, গতকাল বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ নিয়ে একটি এপিসোড করেছি এবং সেই জায়গাটিতে আমি তুলে ধরবার চেষ্টা করেছি যে বাংলাদেশের সাথে ভারতের কোনো প্রকার যুদ্ধ হবার সুযোগ রয়েছে কিনা। এবং আমার কাছে কিন্তু সেটি মোটেও মনে হয়নি যে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হবার কোনো কিছু আছে। বরং আমি বেশি জোর দিয়েছি দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাটিতে। এবং আমি বেশি জোর দিয়েছি যে প্রতিবেশী দেশ হিসাবে দুই দেশের প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং সেই শ্রদ্ধার জায়গা থেকে কিন্তু আমরা অনেক কিছু সর্ট আউট করতে পারি। এবং আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমাদের এম সাখাওয়াত হোসেন। এম সাখাওয়াত হোসেন আজকে একটি আম লেখা লিখেছেন। সেটি হচ্ছে, "অন্তর্বর্তী সরকারের ১ মাস, রাষ্ট্র মেরামতের এখনই সময়।" তিনি এই লেখাটিতে কিন্তু সোজাসাপটা অনেক কথাই বলেছেন এবং আমরা ওনাকে চিনি, ওনাকে জানি যে উনি যেই কথাই বলেন না কেন, উনি কিন্তু আ স মানে সরাসরি বলার চেষ্টা করেন এবং আজকেও কিন্তু উনি ওনার কথাটিতে সরাসরি কথাটি বলেছেন। এবং উনি এই রাষ্ট্র মেরামতের জায়গাটিতে উনি যেটি বুঝাতে চেয়েছেন সেটি হচ্ছে, বাংলাদেশে যে বিপ্লবটি ঘটে গেছে, এমন বিপ্লব আরব বসন্তেও আসলে হয়নি। আরব দেশগুলোতে যেই চেঞ্জেস গুলো আমরা দেখেছি, বাংলাদেশ কিন্তু তার থেকেও উনি বাংলাদেশকে তার থেকেও একটু ভিন্ন জায়গায় রাখছেন। এবং উনি এটি বুঝাতে চেয়েছেন আরব বসন্তের মধ্যেও আ এমন মানে জনতাকে এইভাবে জাগ্রত হতে উনি দেখেননি। ঠিক যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতা জেগে উঠেছে। উনি কিন্তু বাংলাদেশের বিপ্লবটিকে আরব বসন্তের সাথেও অনেকটা তুলনা করেছেন। উনি বুঝাতে চেয়েছেন যে এই যে একটি বিপ্লব ঘটে গেল, এই বিপ্লবের পরে বাংলাদেশকে একটি বাংলাদেশকে জানতে হলে, বুঝতে হলে ইতিহাস ঘাঁটার দরকার নেই। বাংলাদেশকে জানতে বুঝতে হলে এই গত ১৫-১৬ বছরের ফ্যাসিস্ট সরকার যেইভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলো করেছে, উনি সেই কর্মকাণ্ডগুলোর নিন্দা জানিয়েছেন। এবং একই সঙ্গে আন্দোলনে যে প্রায় ৮০০ তাজা প্রাণ ঝরে গেছে, তাদের প্রতি তো সহমর্মিতা উনি দেখিয়েছেন। পাশাপাশি উনি এটিও বুঝাতে চেয়েছেন এই লেখাটিতে যে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববরেণ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এবং উনি এই পুরো লেখাটির মধ্যে কিন্তু একটি কথা খুবই স্পষ্ট করে বলেছেন, সেটি হচ্ছে এই অন্তর্বর্তী সরকার যে ৫ আগস্টের পর যে প্রেক্ষাপটটি বাংলাদেশে তৈরি হয়েছে এবং যে প্রেক্ষাপটের মধ্যে এই সরকার জনগণের যে সরকারটি আ প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের সামনে কিন্তু বহু চ্যালেঞ্জ রয়েছে। এবং দেখুন দর্শক, আমি এই কিছুদিন আগে আমার একটি এপিসোডে কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে, আ এই সরকার কিন্তু জেনে বুঝেই বিষ পান করেছে। এই সরকার কিন্তু জানতো যে আমরা যখন ক্ষমতা নিব, ঠিক তারপরে কিন্তু বাংলাদেশে আ আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জের জায়গাগুলো জেনেই কিন্তু এই ডক্টর ইউনূসের আন্ডারে ডক্টর ইউনূসের সাথে যারা উপদেষ্টা হিসাবে যোগ দিয়েছেন, তারা কিন্তু
জেনে বুঝেই এই বিষটি পান করেছেন এবং তারা কিন্তু খুব দক্ষতার সাথে বাংলাদেশের যে চ্যালেঞ্জেস গুলো রয়েছে সেই চ্যালেঞ্জেস গুলো কিন্তু তারা মোকাবেলা করছে এবং বাংলাদেশকে কিন্তু অনেক জায়গা থেকে তারা তুলে আনছে এবং সব থেকে বড় এক্সাম্পলটি যেটি দেই এই গতকালকেই কিন্তু বাংলাদেশের টাকা তোলার যে একটা লিমিটেশন ছিল সেটি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর যে কথাটি বলেছেন যে আমরা এখন ডলার কিনছি, আমরা কিন্তু ডলার বিক্রি করছি না। দ্যাট মিনস এটি বুঝাচ্ছে যে বাংলাদেশের গ্রাফ কিন্তু ইমপ্রুভ করছে, উন্নতির দিকে যাচ্ছে এবং বাংলাদেশের তুলনায় কিন্তু বাংলাদেশে গত ১ মাসের রিজার্ভ বেড়েছে ৩০০ মিলিয়নেরও বেশি রিজার্ভ কিন্তু বাংলাদেশে বেড়েছে এবং বর্তমান বাংলাদেশের রিজার্ভ রয়েছে $২০ বিলিয়ন এবং এই পুরো লেখাটির মধ্যে রাষ্ট্র মেরামতের লেখাটির মধ্যে উনি যেটি বলতে চেয়েছেন উনি কিছু ওনার কিছু মতামত উনি তুলে ধরেছেন এবং সেই রাষ্ট্র সংস্কারের যেই মতামত এবং সেই গুরুত্বপূর্ণ জায়গাটির মধ্যে উনি যেই ওনার যে প্রস্তাবনাটি উনি রেখেছেন সেটি হচ্ছে বিকেন্দ্রীকরণ। বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে বিশ্বে ৮ম বৃহত্তম দেশ, জনসংখ্যা প্রায় ১৭ কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম ৫টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। উনি কিন্তু একটি সুন্দর প্রস্তাবনা দিয়েছেন এবং এই প্রস্তাবনায় উনি বলেছেন পূর্ব ও পশ্চিম অঞ্চলে ২টি করে ৪টি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণও হবে প্রাদেশিক সরকারের কাঠামোতে। এটি খুবই সুন্দর একটি কথা এবং এটি কিন্তু আমরা যদি দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও কিন্তু একটি ইচ্ছা ছিল যে বাংলাদেশকে প্রদেশে উন্নীত করার এবং আমরা এরশাদের সময়ও কিন্তু এই স্টেপটি তাদেরকে নিতে দেখেছিলাম এবং একটা সময়ে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু একটি প্রস্তাবনা দেয়া হয়েছিল এবং সেই প্রস্তাবনাতে কিন্তু উনি রাজি হননি এবং উনি কিন্তু এটি রিজেক্ট করে দিয়েছিলেন প্রদেশের বিষয়টি। কিন্তু এই প্রদেশের বিষয়টি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই ইচ্ছা ছিল এবং এই ইচ্ছাটি কিন্তু প্রতিফলন হতে পারে এবং বাংলাদেশে কিন্তু এখন জোর গলায় একটি আওয়াজ উঠেছে যে আম প্রদেশ কি বাংলাদেশ হতে পারেনি? কারণ ডেফিনিটলি বাংলাদেশ কিন্তু একটা প্রদেশ হতে পারে। কারণ বাংলাদেশকে আমরা যত ছোট মনে করছি অ্যাকচুয়ালি বাংলাদেশ কিন্তু ততটুকু ছোট নয়। প্রত্যেকটি জায়গায় নেগেটিভ পজিটিভ রয়েছে এবং আমরা যদি সবসময় নেগেটিভটা চিন্তা করে পজিটিভ দিক থেকে আমরা দূরে থাকি তবে কিন্তু আমাদের নেগেটিভ মানে আমাদের পজিটিভ কাজগুলো কিন্তু হবে না এবং আমি সাখাওয়াত হোসেনের এই প্রস্তাবনার সাথে একমত পোষণ করছি এবং আমার সঙ্গে অনেক জনগণও এটির কিন্তু জনতাও কিন্তু একমত পোষণ করছেন। তার কারণটি হচ্ছে যদি প্রাদেশিকভাবে যায় তবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিকেন্দ্রীকরণও হবে। পাশাপাশি বাংলাদেশের অনেকগুলো দরজা কিন্তু খুলে যাবে এবং এই প্রদেশগুলো কিন্তু নিজ নিজ জায়গায় কিন্তু উন্নয়ন করার জায়গাটি পাবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যেটি বেশ অনেক আগেই হবার কথা ছিল, বর্তমানে বাংলাদেশে সেটি হয়নি এবং আমরা দেখেছি প্রিভিয়াসলি কিছুদিন আগেও কিন্তু আমরা ৬ই আগস্ট থেকে দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু উনি বলেই আসছেন বরাবরের মতো যে বাংলাদেশে অনেক দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ও চিন্তাবিদরা অনেক আগে থেকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি করে আসছেন। এক্স্যাক্টলি এই দাবিটি কিন্তু করা যেতে পারে এবং একটি সরকার কিন্তু আপনার তখন দেখা যাবে যে একচাটিয়া কোনো রাজনীতি করতে পারবে না, একচাটিয়া ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। এইভাবে যদি দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদ তৈরি করা যেতে পারে এবং নির্বাচনী ব্যবস্থা ফেডারেল রাষ্ট্র কাঠামো বাংলাদেশের সংস্কারের অন্যতম দিক হওয়ায় নির্বাচন ব্যবস্থাপনাকেও সংস্কারের আওতায় আনতে হবে, পরিবর্তন করতে হবে নির্বাচন আইন এবং ভোটের পদ্ধতি। সম্পূর্ণ ফার্স্ট পাস্ট ফার্স্ট পাস্ট দি পোস্ট বা ওয়েস্টমিনিস্টার পদ্ধতির পাশাপাশি প্রাদেশিক ও জাতীয় সংসদের জন্য ৫০% পিআর ও অনুপাতিক হারে প্রতিনিধিত্ব ব্যবস্থা গ্রহণ করলে জাতীয় সংসদ একদলীয় শাসনের কেন্দ্রে পরিণত হবে না বলে মনে করি।
তবে সম্পূর্ণ নয়, অর্ধেক আসনে আনুপাতিক নির্বাচনের পক্ষপাতী এই ব্যবস্থা নেপালের রয়েছে। তারপর উনি আরো যে প্রস্তাবনাগুলো রেখেছেন, রাজনৈতিক দল সম্পর্কিত আইন, পুলিশ, কমিশন ও প্রশাসন, বিচারপতি নিয়োগে আম, পর্ষদ, এই সব কিছুর মধ্যে আমি দেখছি পজিটিভনেস, 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 পজিটিভিটি, 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 এবং সব জায়গায় শুধু পজিটিভিটি আমি দেখছি। এবং এই ঠিক এইভাবে যদি বাংলাদেশ এগিয়ে যেতে পারে, কি হবে না হবে, ভবিষ্যতে কি হবে, সেই ভবিষ্যৎ যা আমরা দেখিনি, জানিনি, বুঝিনি, সেটা নিয়ে আমরা গবেষণা না করে বরং বর্তমানে কি ঘটছে এবং কেমন হতে পারে আগামীর রাষ্ট্র, সেটি যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় যে বাংলাদেশ অনেক ভালো করতে পারবে এবং বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ।